তাহলে আমরা আজকে শিখবো, আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের উপর সেকেন্ড ক্লাস, তাই না? আজকে আমরা শিখবো কিছু দরকারি টুলস, যে টুলস গুলো সবসময় লাগবে। তাহলে প্রথম টুলসটা কি? প্রথম টুলসটা শিখবো হচ্ছে আমরা সিলেকশন টুল। তো দেখেন আমাদের সিলেক্টটা আছে, সিলেকশন টুল। আমরা এখান থেকে যে টুলের উপর ক্লিক করবো সেটা সিলেক্ট হবে। তো এটা কি? এটা সিলেকশন টুল। আমরা যেভাবে মাউস পয়েন্টারটা এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতেছি, ঠিক সেভাবেই এই সিলেকশন টুলটাও এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করে সিলেক্ট করতে পারে। তাহলে যদি আমরা দেখি, আমরা কয়েকটা শেপ এখানে ড্র করি। এখানে প্রত্যেকটা আলাদা কালার দিই। আলহামদুলিল্লাহ। তো দেখেন প্রত্যেকটা হচ্ছে আলাদা কালার করে দিই। আলহামদুলিল্লাহ। না, তো ঠিক আছে, চারটা কালার। তো আমাদের এখন সিলেকশন টুলটা সিলেক্ট আছে। তো এখন মনে করলাম যে আমরা এটা একটা অবজেক্ট, এখানে প্রত্যেকটা অবজেক্ট আছে 1 2 3 4 12টা অবজেক্ট আছে। তো আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমাদের এটা সিলেক্ট হয়ে থাকবে। আর এই অবজেক্টটাতে আমরা হচ্ছে কাজ করতে পারবো বিভিন্ন রকম, যেমন কালার চেঞ্জ করলাম বা এই শেপটা একটু পরিবর্তন করা থেকে শুরু করে আমরা কালার দিয়ে শুরু করি, কালার চেঞ্জ করতেছি। এটা কি অবজেক্টটা সিলেক্ট করি, তারপরে মনে হলো যে না, আমি হচ্ছে এই লাস্টের অবজেক্টটার কালারটা চেঞ্জ করব। লাস্টের অবজেক্টটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। কিন্তু তারপর মনে করলাম না, একদম লাস্টের এটা চেঞ্জ করব। তো এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলটা কি করতে পারে? সিলেক্ট করতে পারে, যে কোনো জায়গাতে সিলেক্ট করতে পারে। শুধুমাত্র যে এখানে সিলেক্ট করবে সেটা না, আপনারা এখানে টুলসও সিলেক্ট করতে পারেন বা উপরের যে প্যানেলগুলো আছে, উপর প্যানেলে এইখানে এগুলোতে যে কোনো জায়গাতে। এটা সিলেকশন টুলের কাজটাই হচ্ছে সিলেক্ট করা, সাথে হচ্ছে কি মুভ করানো। যেমন এটা আমরা এই এই অবস্থানে আছে, এই অবজেক্ট এই অবস্থানে আছে, এখন এই অবস্থান থেকে আমরা মুভ করে এই অবস্থানে নিতে চাচ্ছি, তাহলে এটা পারবো। জাস্ট এটাতে ক্লিক করে ধরে একে টেনে ধরে এই এখানে নিয়ে যাবো, জায়গা পরিবর্তন, তো মুভ করাইতে পারবো। তারপরে কি এটা সিলেকশন করছি, তো সিলেকশন এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটা এই আর্টবোর্ডের মধ্যে থাকবে না, এই অবজেক্টটা আমরা সরাইতে চাই, রিমুভ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে পার্টটা মনে হবে যে না আমরা এই পার্টটা রাখবো না অবজেক্টে, মানে আর্টবোর্ডে অবজেক্টটা, জাস্ট সেই অবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি আপনারা কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করেন তাহলে এটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন মনে করলেন যে আমি তো এটা ভুল করে ডিলিট করে ফেলছি, আমি যে পার্টটা ডিলিট করছি সেটা ভুল করে করছি, আমার ওই পার্টটা আবার দরকার আর্টবোর্ডে। সেক্ষেত্রে আমরা কি প্রেস করব? কন্ট্রোল জেড। তো কন্ট্রোল জেড মানে কি? মানে পূর্বের অবস্থাতে আসে, ব্যাক করানো। আমরা যে কাজ করছি। আর কন্ট্রোল জেডটা শুধু যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটা না, পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে কোনো কিছু ভুল করে রিমুভ হয়েছে বা রিমুভ করে দিয়েছি, সেটা ব্যাক করানো হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড প্রেস করলে পূর্বের অবস্থানে ফিরে আসবে। যেমন আমার পূর্বের অবস্থানগুলো কি ছিল দেখেন, কন্ট্রোল জেড প্রেস করলাম, এটা এই অবস্থান ছিল, এটা কোথায় ছিল, এই অবস্থান ছিল, এটাও চলে আসবে এই অবস্থান ছিল, কন্ট্রোল জেড। তাহলে কিবোর্ড শর্টকাট এটা আমরা যদি ভুলে যাই, যদি মনে করি যে ভুলে যেতে পারি, আপনারা টুকে রাখবেন কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড করলে কি আমরা ব্যাক আসতে পারবো পূর্বের অবস্থান থেকে। আমরা মনে করলাম এই অবজেক্টটা ডিলিট করতে চাই, তাহলে ব্যাক স্পেস প্রেস করবেন বা ডিলিট বাটন প্রেস করবেন। কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন, শুধুমাত্র ব্যাক স্পেস যদি সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করি এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ভাইয়া ব্যাগ কি একবার আসতে পারবো নাকি অনেকবার আসতে পারবো? অনেকবার কন্ট্রোল জে আসতে দিয়ে। পারবেন। এখন এটা লিমিট আছে, লিমিটেশনটা আসলে সেটিংসে আছে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সেটিংসে আছে। আপনারা মানে যদি সেটিংস ডিফল্ট সেটিং থাকে, ম্যাক্সিমাম ডিফল্ট সেটিংটা হচ্ছে 20 বার ব্যাক করতে পারবেন, এই সেটিংসটা থাকে। আর যদি আমরা নরমালি সেটিং দিয়ে থাকি তাহলে 100টা সেটিংস দিয়ে থাকি। তো 20টা সেটিংস মানে 20টা থাকলে ওকে, কারণ 20 বার ব্যাক করা মানে বিশাল ব্যাপার। আপনি যখন কাজ করবেন তখন 20 বার দরকার পড়বে।
হয়তো 5 বার, সর্বোচ্চ গেলে 10 বার, এর বেশি দরকার পড়ে না। তো ডিলিটটা তো বুঝতে পারছি, তাই না? ব্যাক স্পেস আর পাশাপাশি ডিলিট বাটন, এই দুটার মধ্যে যেকোনো একটা প্রেস করলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে আর্টবোর্ড থেকে। তো এখন মনে করতেছি আমরা একটা না, আমরা এই 4টা কালার, এই 4টা অবজেক্ট দেখতেছি, 4টা অবজেক্ট একসাথে সিলেক্ট করে কালার চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে জাস্ট উপর থেকে দেখেন, একদম এখান থেকে ড্র্যাগ করে এই অবস্থান পাবো। মানে 4টা যদি আমরা সিলেক্ট করতে চাই, 4টা সাপোজ 4টা ধরে নেন, কি বলবো, ফুটবল। 4টা ফুটবল আমরা হাত দিয়ে ধরতে চাই, তাহলে কি 4টাতে আমার হাত থাকা লাগবে না? তো সেই অবস্থানটুকু এখানে। আমরা যদি ড্র্যাগ করি 4টাতে আমাদের ড্র্যাগ, যেমন এই পয়েন্টে ড্র্যাগ থাকলো। তো সমস্যা নেই, একটু করে থেকে থাকলেই হলো। দেখেন 4টা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি কালার চেঞ্জ করি এখন এখানে 4টাই কালার চেঞ্জ হয়ে গেছে একসাথে। বা আমি যদি 4টা সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করি, 4টে আমাদের আর্টবোর্ড থেকে ডিলিট হয়ে যাবে। কি বুঝতে পারছি? সিলেকশন টুলটা বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই বুঝছি। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? বা ডিলিট করতে সমস্যা নেই? ঠিক আছে না ভাই। ভাইয়া। ওকে। তাহলে আমাদের সিলেকশন টুলের কাজটা শেষ। এখন আমরা আসবো হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে কাজ করে? আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলটা আসবো আমরা একটু পরে। তার আগে আমরা আসি হ্যান্ড টুলে। আমরা এখানে 3টা টুল কাজ শিখবো, আর্টবোর্ড টুল, হ্যান্ড টুল আর হচ্ছে জুম টুল। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা আর্টবোর্ড সাইজ দিছি কি প্রথমে, তাই না? তো আমরা আর্টবোর্ডের সাইজটা যদি পরিবর্তন করতে চাই, দেখেন চেঞ্জ করতে চাই, যে আমরা ছোট বা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটাতে ক্লিক করব। এই যে আর্টবোর্ড টুল, বা এটা শর্টকাটটা হচ্ছে শিফট প্লাস ও। আমরা আর্টবোর্ডটাতে ক্লিক যদি করি, দেখেন এখানে একটা পরিবর্তন লক্ষ্য করতেছি, যেটা হচ্ছে ড্র্যাগ। এটা আমরা যে এদিকে ধরে ছোট করতে পারবো, বা এটা ধরে বড়ও করতে পারবো। আমরা যদি বড় করে দেখি, আমাদের দেখেন উঠাচ্ছে ডান দিকে, যেখানে ধরে আছে তার ডান দিকে WH লেখা আছে, উইডথ আর হাইট 634 পিক্সেল আর হচ্ছে কত 428 পিক্সেল। তো আপনারা ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে উইডথ এবং হাইট আছে। এটা যদি মনে করেন যে না, আমাদের আর্টবোর্ডটা 800 বাই 600 করব, আমাদের ওটা ছোট হয়ে গেছে। 800 বাই 600 তে ক্লিক করে দেখেন, 800 বাই 600 তে ক্লিক করে ইন্টার প্রেস করলে হয়ে গেছে 800 বাই 600, পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তারপর আমরা জাস্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলে দেখবো যে এটা এখন 800 বাই 600 হয়ে গেছে। বুঝতে পারছি এটা? আমি যদি আর্টবোর্ডটাতে ক্লিক করে দেখেন 800 বাই 600 বুঝা গেছে? না আবার দেখাই দেব? আচ্ছা, আবার দেখাই দিচ্ছি। ভাই আরেকবার একটু দেখাই দেন আচ্ছা প্লিজ। আচ্ছা ঠিক আছে। দেখা যায়। তো দেখেন, আমরা এই আর্টবোর্ডটা প্রথমে কি নিছিলাম, 600 বাই 400 নিছিলাম যখন সেট করি। তো এখন আর্টবোর্ডটা চেঞ্জ করে আবার কি করলাম, 800 বাই 600 তে নিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগের অবস্থানে আবার ব্যাক করব। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা আর্টবোর্ডটাতে ক্লিক করব। আর্টবোর্ড সিলেকশন টুল এখানে আছে, আর্টবোর্ড টুল শিফট প্লাস ও, শর্টকাটটা হচ্ছে শিফট প্লাস ও। আর্টবোর্ড টুলটাতে ক্লিক যদি করি, তাহলে আমরা এখানে পরিবর্তন লক্ষ্য করছি যে এখানে ড্র্যাগ অপশনটা আসছে। ভাই আমরা ভাই আর্টবোর্ডের উপরে রেখে শিফট প্লাস চাপ দিব। আচ্ছা, আপনি যদি এখানে শিফট প্লাস ও প্রেস করেন আপনার কিবোর্ডে নরমালি, তাও কিন্তু এটা চলে হ্যাঁ, আসবে। ও আচ্ছা আচ্ছা। আর যদি আপনি ডিফল্ট ভাবে যেতে চান, আমাদের এখানে একটা টুলস আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটাতে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ড্র্যাগ অপশনটা আছে। আমরা এটা কাস্টমাইজ দেখেন পরিবর্তন করতে পারি, চারদিকে ধরে, চার কোণার দিকে ধরে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। অথবা আমরা যদি নির্দিষ্ট মাপ নিতে চাই, নির্দিষ্ট মাপ নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখেন ডাব্লু এবং এইচ লেখা আছে। তো ডাব্লুটা হচ্ছে উইডথ আর এইচটা হচ্ছে হাইট। এখানে আর্টবোর্ডের যে আমি বললাম কি, আমাদের হচ্ছে এটা টুল বার, টুলের হচ্ছে সাব মেনু বার এখানে। তো আর্টবোর্ডে যেমন এখানে কাস্টম, এখানে যদি আরো পরিবর্তন করতে চান, যেমন লেটার, তারপরে যে আইফোন এক্স যেটা প্রথম দেখলে A4 পেপার,
এইগুলা সাইজ নিতে চান সেটাও পারবেন আপনি করতে এখানে। তো এটা হচ্ছে আমরা কাস্টম। কাস্টম মানে কি আমরা যেকোনো ইচ্ছা মতো দিব এখানে। আমরা যদি এখানে A4 সিলেক্ট করি, দেখেন এখানে অটোমেটিক্যালি একটা সাইজ চলে আসছে 841 595 A4 এর যেটা সাইজ। তো আমরা এটা কাস্টম দিব। এটা কাস্টম অটোমেটিক্যালি কাস্টম থাকে। আচ্ছা এখানে কাস্টম করা যাচ্ছে না। আপনারা দেখেন এটা আচ্ছা কাস্টম হয়ে গেছে। আচ্ছা আমরা A4 সিলেক্ট করলাম, তাই না? এখন আমরা কাস্টমে কিন্তু ক্লিক করতে পারতেছি না। কাস্টমে ক্লিক করতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমাদের এটা যদি এখন একটু ছোট বড় করি তাহলে কাস্টম হয়ে যাবে। অটোমেটিক কাস্টম। তো আপনারা এখানে যদি নির্দিষ্ট কোনো সাইজ দিতে চান, যে আমরা সাইজ দিতে চাচ্ছি 1000 বাই 1000 1000 বাই 1000 সাইজ থাকবে আমাদের। তাহলে তাই হবে। এখানে উইডথ এবং হাইটে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল দিয়ে ইন্টারপ্রেস করবেন। আপনার আর্টবোর্ড সাইজটা 1000 বাই 1000 হয়ে যাবে। তারপরে জাস্ট আমরা সিলেকশন টুল যদি সিলেক্ট মানে যে কোনো কাজ শেষ হবে, আমাদের যে কোনো কাজ শেষ হবে তারপরে আমরা সিলেকশন টুলটা আবার সিলেক্ট করব। কাজ শেষ। ভাই হ্যালো হ্যাঁ বলেন। ভাই, এটাতে পিক্সেল বাড়াইলে তো জিনিসটা জুম হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তো তারপরে ছোট করলেন কিভাবে? কোনটা বড় হয়ে যাচ্ছে? এই যে আমাদের আর্টবোর্ডটা, ও মানে পিক্সেল যখন বাড়াচ্ছে এই যে হ্যাঁ, জুম হয়ে যাচ্ছে, এইরকম তারপর জুম হয়ে হ্যাঁ যাচ্ছে। ছোট। আমি এটা ছোট করছি কিভাবে, তাই না? জি ভাই, জি জি, এটা আমি দেখাবো। এটা দেখানোর জন্য আগে আর্টবোর্ডটা দেখালাম, এরপরে দেখাবো এইগুলা। ঠিক আছে ভাই। তো আর্টবোর্ডটা ক্লিয়ার সবাই? আমরা বলেন, যদি সমস্যা থাকে আবার দেখায় দিব। সমস্যা আছে কি কারো? না ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে কারো সমস্যা নেই। তো এখন আমরা দেখব হচ্ছে হ্যান্ড টুলের কাজটা। আর্টবোর্ড দেখলাম, হ্যান্ড টুল একটু মাথায় রাখবেন, ঠিক আছে? প্রথমে আমরা শিখলামটা কি সিলেকশন টুল, তারপরে আর্টবোর্ড টুল, এখন হচ্ছে হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলের কাজটা কি? দেখেন হাতের মতো দেখা যাচ্ছে, তাই না? হ্যান্ড টুলটা যখন সিলেক্ট করছি এটা শর্টকাট কিন্তু এইচ। শুধুমাত্র যদি এইচ প্রেস করেন, দেখেন আমরা নরমাল একটা সিলেকশন টুল আছে আমাদের কিবোর্ডে, সিলেকশন টুলটা সিলেক্ট আছে। আমরা যদি এখন কিবোর্ডে এইচ প্রেস করি, এখন হ্যান্ড চলে আসতেছে, হাত। তো আমরা শর্টকাট গুলো মনে রাখার ট্রাই করবো। শর্টকাট গুলো আমাদের লাগবে সবসময়। তো হ্যান্ড টুলের কাজটা কি? তো দেখি আমরা হ্যান্ড টুল, আমরা যদি এটা ড্র্যাগ, দেখেন হ্যান্ড টুলের কাজটা হচ্ছে আর্টবোর্ড মুভ করানো। আর্টবোর্ড ইচ্ছা মতো যেদিকে ইচ্ছে সেই দিকে মুভ করানো। দেখেন আমরা ইচ্ছা করলে এখানে নিতে পারছি, ইচ্ছা করলে এই কোণাতে নিতে পারবো, এটা নিতে পারবো, শুধুমাত্র এর মধ্যে নিতে পারবো, বা শুধুমাত্র এক সাইডে নিতে পারবো, যেই দিকে ইচ্ছা। হ্যান্ড টুল সিলেক্ট করে, হ্যান্ড টুল সিলেক্ট করে যেই দিকে ইচ্ছা সেই দিকে মুভ করাবে। বোঝা গেছে হ্যান্ড টুলের কাজটা? বুঝছি ভাই। ওকে, হ্যান্ড টুলটা সহজ। আচ্ছা আমরা এটা আরো ক্লিয়ার হবে, একটু পরে ক্লিয়ার হবো। তো এখন আসতেছে হচ্ছে জুম টুল। জুম টুলের শর্টকাট কি? জেড। আমাকে এক ভাই প্রশ্ন করলো যে ভাই আসলে কিভাবে ছোট বড় করতেছে। তো দেখেন আমরা এটাতে জুম টুলের জন্য একটা পজিশন আলাদা আলাদা রাখি প্রত্যেকটা। আচ্ছা, তো আমরা জুম টুল সিলেক্ট করব এখন। হ্যাঁ, জুম টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন আমরা মিডিলে প্রেস করলাম, এটা কি জুম হয়ে গেল। আবার প্রেস করলাম, জুম ইন হচ্ছে, কিন্তু প্রেস করলাম জুম। যতবার প্রেস করছি তত জুম হচ্ছে। তো এখন জুম আউটটা করব কিভাবে? এটা প্লাস আছে, প্লাস মানে কি আমরা জানি যে জুম ইন হয়, তাই না? যদি আউট করতে চাই আমরা অল্টার যদি প্রেস করি, দেখেন মানে অল্টার বাটন আছে আমাদের কিবোর্ডে, তাই না? অল্টার বাটনটা কি কাজ করে? যদি কোনো কাজটা হচ্ছে পজিটিভ কাজ করি, সাপোজ পজিটিভ, অল্টারটা কি করবে? নেগেটিভ, মানে অল্টারনেটিভ কোনো কিছুর আরেকটা বিপরীত কাজ। যেমন একটা সোজা পথ, তো তার একটা অল্টারনেটিভ পথ থাকে, তাই না? যে আমরা সোজা পথে ভাইয়া না যেয়ে অল্টারনেটিভ পথে যাব। হ্যাঁ বলেন। ভাই আমার নেট চলে গেছিল, একটু হ্যান্ড টুলটা যে আরেকবার আচ্ছা আপনি বলবেন? ওটা ভিডিও দেখে একটু দেখে নিন, আমি বলতেছি, একটু আচ্ছা আচ্ছা কাজটা শেষ হোক তারপরে ওটা শিখবেন। কারো যদি নেট চলে যায় সমস্যা হয়, তাহলে আপনি হচ্ছে একটা লেকচার দেওয়ার পর শেষে যে বলবেন যে ভাই এই জিনিসটা আরেকবার দেখেন, ঠিক আছে? আচ্ছা, অল্টার। তো অল্টার হচ্ছে অল্টারনেটিভ। তো এখন যদি আমাদের নরমালি আছে হ্যান্ড টুল, সরি জুম টুল সিলেকশনে আছে, তো এটা হচ্ছে যত ক্লিক করতেছি তত জুম হচ্ছে। তো এখন আমরা জুম আউট করতে চাচ্ছি, মানে আমরা পূর্বের অবস্থানে যেতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করব?
আমরা অল্টার প্রেস করব, কিবোর্ডে অল্টার প্রেস করলে দেখেন আমাদের নরমালি প্লাস, যখনই অল্টারে ক্লিক করছি তখনই মাইনাস। এখন আপনি ক্লিক করেন এখানে, দেখেন জুম আউট হবে, আবার আগের অবস্থানে চলে যাবে। এইটা হচ্ছে একটা উপায়, জুম ইন জুম আউট। বোঝা গেছে? তাহলে কি জুম ইন এর ক্ষেত্রে কি আমরা জুম টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে জুম হবে। আর হচ্ছে অল্টার প্রেস করে যদি ক্লিক করি এটা হচ্ছে জুম আউট হবে, জুম টুল। তো এখন আরেকটা কাজ দেখেন, আমরা যদি এই অবজেক্ট, সাপোজ আমরা এই অবজেক্টের উপর কোনো কিছু কাজ করতে চাচ্ছি জুম করে, সেক্ষেত্রে আমরা যদি এই অবজেক্টের উপর ক্লিক করি, দেখেন শুধুমাত্র এই অবজেক্টটা জুম হবে। অবজেক্টের উপর ক্লিক করব, শুধুমাত্র এই অবজেক্টটা জুম হচ্ছে। এখানে ছিলাম, তো আমরা কি বললাম যে অবজেক্টে যদি ক্লিক করি, আমরা সাপোজ যে অবজেক্টটা হচ্ছে জুম করতে চাবো সেই অবজেক্টের উপর যদি ক্লিক করি, সেটা হচ্ছে শুধুমাত্র সেই অবজেক্টটাই জুম হবে। আমরা যদি অল্টার প্রেস করি সেই অবজেক্টের উপর ক্লিক করি, সেই অবজেক্টটা জুম আউট হবে। এখন আপনি মনে করলেন যে আমি কিন্তু এটা যে উপর নিচ করতেছি না, এটা কিন্তু মাউসের হচ্ছে হুইলটা ঘোরাচ্ছি, বা এখানে দেখেন যে চিহ্ন আছে আপ ডাউনের, এটা আপ, তারপরে এইদিকে যদি মুভ করে তাহলে এটা কিন্তু যে হ্যান্ড টুলের মাধ্যমে আমি যেটা করলাম এটা এভাবে করা যাবে। আচ্ছা, আমার মনে হলো যে আমি ব্ল্যাকটা হচ্ছে জুম করতে চাচ্ছি, আমার ব্ল্যাকটা একটু কাছ থেকে দেখা দরকার। তো ব্ল্যাকের উপর যদি ক্লিক করে জুম টুল সিলেক্ট করে, তো শুধুমাত্র ব্ল্যাকটা মানে প্রত্যেকটা ক্লিক ব্ল্যাকের উপর পড়া যাবে, ব্ল্যাকটা জুম হবে। আমরা অল্টার প্রেস করলাম, দেখেন মানে যেখানে এই টুলটা যেই জায়গাতে প্রেস করবেন সেই জায়গাটা জুম হবে। মেন কথা হচ্ছে এটা, আমরা এই যে প্লাস জুম টুলটা যেটাতে সিলেক্ট করবো সেটাই হচ্ছে জুম হবে, আর যেখানে মাইনাস করবো সেই জায়গাতে জুম আউট হবে। এটা হচ্ছে একটা কথা। বোঝা গেছে? জুম ইন জুম আউট, এটা বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটার আরেকটা কাজ আছে, দেখেন জুম ইন কিভাবে করতে পারি আমরা। যে আমরা এটা তো নরমালি করলাম হচ্ছে একটা অবজেক্ট বা যেকোনো একটা আর্টবোর্ডের একটা মানে যেকোনো বিভিন্ন পয়েন্টে আমরা জুম করতে পারলাম ইচ্ছা মতো, কাস্টমাইজ। আমরা যদি আমাদের কন্ট্রোল প্লাস বাটনটা চাপি কিবোর্ডে, দেখেন কন্ট্রোল প্লাস চাপলে কিন্তু জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। আচ্ছা, কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন, আর কন্ট্রোল মাইনাস জুম আউট। বুঝতে পারছি? আবার বলতেছি, কন্ট্রোল প্লাস জুম ইন, এটা গোটা আর্টবোর্ড জুম হবে। কন্ট্রোল মাইনাস, আপনার কিবোর্ডে কন্ট্রোল সিলেক্ট করে যদি কন্ট্রোল সিলেক্ট করে প্লাস বাটন প্রেস করেন তাহলে সেটা জুম ইন হবে, আর যদি কন্ট্রোল প্রেস করে মাইনাস বাটন প্রেস করেন তাহলে ওটা হচ্ছে জুম আউট হবে। এবং এটা সম্পূর্ণ আর্টবোর্ডটা। বুঝতে পারছি এটা? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। তো এখন আমরা সবকিছু ভুলে যাব, যেটা জুমের শিখলাম, এইটা জুমের যেগুলা শিখলাম সবগুলা লাগবে। তবে সবচাইতে দরকারি পার্টটা যেটা হচ্ছে কাজে মানে দ্রুততার সহিত কাজ করতে পারবো যেভাবে, এখন আমরা সেটা শিখবো। তো আমরা কি শিখলাম? আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে জুম আউট হয়ে যায়, সাইড সরে নিয়ে যায়, তাই না? ওকে, ঠিক আছে। তো এখন দেখেন যে আমরা আমাদের সিলেকশন টুল সিলেক্ট আছে, বা যে কোনো টুল সিলেক্ট আছে, শেপ টুল সিলেক্ট আছে, সেটা কোনো ফ্যাক্ট না। আমরা এই অবস্থানটুকু জুম করতে চাচ্ছি। এটা কি কালার? কফি কালারে বলে এটা, সরি এটা হচ্ছে অরেঞ্জ কালার, তাই না? তো অরেঞ্জ কালারটা আমরা জুম করতে চাচ্ছি, তো শুধুমাত্র অরেঞ্জের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাব, নিজে অল্টার প্রেস করব, আমাদের কিবোর্ডে অল্টার বাটনটা প্রেস করব, প্রেস করলাম, প্রেস করার পর আপনাদের হুইল, যে মাউসের হুইলটা আছে, হুইলটা যদি ঘুরান তো এটা জুম হয়ে যাবে খুব ফাস্ট। আবার এটাতে যদি হুইলটা অন্যদিকে ঘুরান, অপোজিটে ঘুরান, এটা জুম আউট হয়ে যাবে। এটা সবচাইতে সহজ উপায়। আমি এই পজিশনটা জুম করতে চাচ্ছি, অল্টার প্রেস আছে, এটা জুম ইন করছি, আবার হুইলটা অন্যদিকে ঘুরে জুম আউট করছি, এই রেডটা জুম করতে চাচ্ছি। মানে আমাদের সময়টা খুব কম খাচ্ছে। আমরা যদি অন্য কিছু এখানে যেটা সিলেক্ট করলাম যে জুম টুল সিলেক্ট করে প্লাস মাইনাস, ওটা অনেক সময় নিচ্ছে, আর এখানে অল্টার প্রেস করে জাস্ট আমাদের মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, দেখেন যে কোনো অবস্থান। বোঝা গেছে? তো এখন এটা জুম করার পর মনে হলো যে আমার, যে আমার রেডটা যদি লাগতো, রেডটা কিভাবে পাবো এই অবস্থানে? তো আমরা তখন কিন্তু হ্যান্ড টুলটা সিলেক্ট করতে হবে, হ্যান্ড টুল সিলেক্ট করে যদি এটা আর্টবোর্ডটা নিয়ে যাই,
তাহলে এখানে রেড চলে আসবে বা আর্টবোর্ডের মধ্যে জুম অবস্থাতে যে কোনোটা নিতে পারবো, মানে পজিশনের কাছাকাছি, যে হ্যাঁ আমি এই পজিশনটা নিতে চাচ্ছি, এই পজিশনটা এখন জুম করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে জুম আউট করার দরকার পড়বে না। কি এটা বুঝতে পারছেন? অল্টার এবং মাউস হুইল আসবো। আচ্ছা, আপনাদের কার কি সমস্যা বললেন? আমরা পরে আসবো, আমরা এটা কেটে দিলাম। হ্যাঁ, তারপর এটা আমাদের শেপ টুল, শেপ টুল, সাপোজ একটা শেপ টুল আছে, এটা আপনারা ড্র করা তো জানেন, একটা নর্মাল ড্র, এটা শেপ টুল ড্র করছি। তো এখন এটাতে লক্ষ্য করি যে এটা পরিবর্তন কিভাবে পরিবর্তন করতে পারি শেপ টুলটা। দেখেন, শেপ টুলের এটা একটা কালার, আমরা যখন এই কালার প্যানেলটাতে ইউজ করছি আমরা এটা কালার চেঞ্জ করতে পারছি। আচ্ছা, কালার প্লেট যাদের নাই, আমরা এই শেপ টুলের সিলেক্ট রাখা অবস্থায় যদি এখানে ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, এখানে রেড দেখছে না, এই রেডে ডাবল ক্লিক করলে আমরা একটা বক্স দেখতে পাবো, এটা হচ্ছে কালার পিকার বক্স। তো কালার পিকার বক্সে যে কোনো কালার পিক করতে পারি, এটা নীল কালার, নীল কালার পিক করে যদি এই অ্যারোটা এদিকে ক্লিক করি তাহলে এটা নীল সিলেক্ট হবে, বা এখানে ডাবল ক্লিক করে সবুজটাতে সিলেক্ট করে এদিকে নিয়ে গেলে সবুজ সিলেক্ট হবে। তারপরে আপনাদের কিন্তু এখানে লক্ষ্য রাখা লাগবে, যেমন আমরা এটা রেড সিলেক্ট করতেছি বা যে কালার সিলেক্ট করি, আমাদের কিন্তু পয়েন্টারটা যদি এখানে থাকে এটা ব্ল্যাক হবে, একদম নিচের পয়েন্টারটা ব্ল্যাক, আমাদের এই পয়েন্টারটা যদি এই অবস্থানে থাকে তাহলে এটা পিঙ্ক হবে, মানে এখান থেকে আপনাদের কালারটা পিক পিক করার বক্স থেকে এখানে আমরা কি জাস্ট সিলেকশন করব, যেমন এটা হচ্ছে কি, এটা সিলেকশন করলাম, আমরা এই কালারটা রাখতে চাচ্ছি, তারপরে আপনাকে পয়েন্টারটা উপরে এখানে নিয়ে যাওয়া লাগবে, তখন এই যে এটা হচ্ছে আগের কালার, এটা নতুন কালার, এই কালারটা আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা আমরা নরমাল বিষয়, এটা ফিলে দেখলাম যে কালারটা কিভাবে চেঞ্জ করতে পারবো, এটা বাদ দিলাম, এই সাইডটা পরবর্তীতে দেখবো। তো আচ্ছা ঠিক, কি টুল ছিল? জি কি টুল দেখালেন মাত্র? এটা কোনো টুল দেখাই নাই ভাই, এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি যে কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব। Okay. তো দেখেন, কারো কারো আমার যেমন এমন অবস্থা আছে, কারো কারো এখানে এইরকম হয়ে আছে, তাই না, যে এখানে একটা কালার এখানে একটা কালার এমন হয়ে আছে, তো কোন কোন ইলাস্ট্রেটরে এই অবস্থানটা আছে, যেমন এখানে একটা বর্ডার দেখা যাচ্ছে, ব্ল্যাক কালারের বর্ডার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কেন বা এটা কিভাবে, এটা চেঞ্জ আমরা কিভাবে করব? তো এখানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে আপনাকে। আমরা প্রত্যেকজন টুলের এই অবস্থানটুকুতে আসবো, এখানে একটা পয়েন্টার আছে যেটা হচ্ছে ফিল এবং আরেকটা হচ্ছে স্ট্রোক। তো দুইটা দুই রকমের, যেমন এটাতে ফিলটাতে হচ্ছে কালার আছে গ্রিন ব্লু ধরলাম, আর এটাতে হচ্ছে ব্ল্যাক কালার আছে। তো আমরা যদি এই অবস্থানে এটা সিলেক্ট করি, যে কোনো কাজ আমরা করব সেটা সিলেক্ট করে, সেই অবজেক্ট অবশ্যই সিলেক্ট থাকা লাগবে প্রথম অবস্থাতে। তো আমরা যদি এই কালারটা চেঞ্জ করি এখান থেকে বা হলুদে নিয়ে গেলাম, তো দেখেন এখানে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে গেল, বাট এখানে যে ব্ল্যাক কালারটা আছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তো সেটা কারণটা কি? তো এই জিনিসটা মাথায় রাখবো সবাই, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা টপিকস। আমাদের যখন দেখেন এখানে অবস্থানটা ফিল এক্স, এটার নাম হচ্ছে ফিল, এবং বাইরেরটা যেটা নিচে আছে সেটা হচ্ছে স্ট্রোক। তো এটা হচ্ছে ফিল অবস্থান, ফিলের শর্টকাটটা হচ্ছে এক্স, আর এখানে দেখেন স্ট্রোক, এখানে কি বলতেছে, পাশাপাশি লেখা আছে ক্লিক টু অ্যাক্টিভেট, এখানে ক্লিক করতে বলছে এটা অ্যাক্টিভেট করতে। তার মানে কি, মানে তার মানেটা হচ্ছে এই দুটার মধ্যে যে অবস্থানটুকু উপরে থাকবে, যেই অবস্থানটা উপরে থাকবে সেটা চেঞ্জ হবে, যেমন আমরা সেটা অ্যাক্টিভেট হবে। আমরা এখন স্ট্রোকটাতে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করলাম, ব্ল্যাক অবস্থা, তো এটা হচ্ছে উপরে চলে আসছে দেখেন। তো এখন আমরা যদি কালার চেঞ্জ করি, আচ্ছা এখানে ভুল হয়েছে, আমরা এটা সিলেক্ট করি নাই। আচ্ছা, এখন যদি আমরা কালার চেঞ্জ করি, সাপোজ এখানে পিঙ্ক কালার দিচ্ছি বা রেড দিচ্ছি, দেখেন স্ট্রোকের বর্ডারের কালারটা চেঞ্জ হচ্ছে, ভেতরে কালারটা ফিল কালারটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি, এটা উপরে আছে। তো আমরা যদি এটার হচ্ছে নিচে যেতে চাই, যদি আমরা ফিলের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ফিলটা উপরে নেওয়া লাগবে, ফিলটা উপরে নিয়ে যদি চেঞ্জ করি তো এটা আমাদের ফিলের কালারটা চেঞ্জ হবে। বুঝতে পারছি আমরা এটা? আবারও বলতেছি, অবজেক্টটা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি নিচেরটা সিলেক্ট করতে চাই, নিচে বর্ডার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে বর্ডারে ক্লিক করে যে কোনো একটা কালার সিলেক্ট করব, যে কালারটা দিতে চাচ্ছি,
তাহলে হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা হচ্ছে উপরেরটা সিলেক্ট করতে চাই, ফিলটা মানে ভেতরের অংশটুকু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ভেতরে কালারটা চেঞ্জ করতে চাই, তো আমরা ভেতরটা উপরে নিয়ে ফিলটা উপরে নিয়ে কালার চেঞ্জ করলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা সবাই বুঝতে পারছি? যদি কেউ না বুঝে তাহলে বলেন। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা বর্ডারে কোনো রকম কালার দিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আপনারা এটা উপরে নেন, বর্ডারটা উপরে নিলাম, ঠিক আছে? বর্ডারটা উপরে নিয়ে দেখেন এখানে নিচে একটা নান অপশন আছে, এখানে নান বাটন আছে, মানে রেড কালার, একটা সাদা হোয়াইট বোর্ডের মধ্যে রেড, মধ্যে দিয়ে রেড কালার মানে নান। এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কোনো রকম বর্ডারে কোনো কালার থাকবে না, এবং তার পরবর্তীতে আমাদেরকে এই ফিলটা উপরে নিয়ে নেওয়া লাগবে, ফুল উপরে নিয়ে আমরা যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করতে পারতেছি। তো এটা গেল অবস্থান একটা, স্ট্রোকে যদি আমরা কোনো রকম কালার নিতে না চাই। তো আমরা যদি মনে করি যে আমরা ফিলে কোনো কালার নেব না বা স্ট্রোকে কোনো কালার নেব না, তাহলে দেখেন আমরা যদি এটাও নান করে দিই, ফিলটাও নানে ক্লিক করি, তাহলে কোনো কালার থাকবে না। বা মনে করলাম যে আমরা ফিল না, আমরা হচ্ছে স্ট্রোকে কোনো কালার রাখবো না, সরি, ফিলে কালার রাখবো না, স্ট্রোকে কালার থাকবে। তো আমরা ফিলটা নান করে দিলাম, তার মানে কি কালারটা এখানে চলে গেল। তারপরে হচ্ছে স্ট্রোকটা অ্যাক্টিভেট করলাম, মানে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোক পার্টটা অ্যাক্টিভেট করে এখানে একটা কালার সেট করে দিলাম। তাহলে দেখেন শুধুমাত্র আমাদের বর্ডারটাতে কালার আছে, ভেতরে কোনো রকম কালার নেই। আপনারা এটা আরেকভাবে করতে পারবেন, এটা হচ্ছে যদি ভেতরটা হোয়াইট কালার ইউজ করেন তাহলেও কিন্তু এটা করা যাবে, কিন্তু এখানে একটু যদি এটা করি তাহলে এটা একটু ভুল, ভিতরে কালার আছে, একটা হোয়াইট কালার আছে। আমাদের আর্টবোর্ডটা হোয়াইট, সেই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। যদি আর্টবোর্ডটা ব্ল্যাক বা অন্য কালার হয় তাহলে কিন্তু বোঝা যাবে। এটা হচ্ছে ভুল, এই কাজটা আমরা করবো না। যদি আমরা ভেতরে কালারটা কোনো কালার না দিতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়াইট ইউজ না করে সেটা না করবো, যাতে এটাতে ক্রস, দেখেন ফিলটা হচ্ছে ক্রস হয়ে আছে, ভেতরে কোনো কালার নেই। তো এটা বুঝতে পারছি তো সবাই? ফিল এবং স্ট্রোক এটা। তা আমরা এটাতে আরেকটা ভাবে চেঞ্জ করতে পারি, দেখেন যদি আমরা মনে করি যে এখন ফিলে কালার আছে, যদি আমরা এই কালারটা জাস্ট এই ব্ল্যাক কালারটাই স্ট্রোকে দিতে চাই এবং এটা হচ্ছে অপোজিট, মানে এটা অপোজিট করতে চাই আর কি, তাহলে এখানে একটা অ্যারো বাটন আছে, দেখেন সোয়াপ ফিল এন্ড স্ট্রোক, শিফট এক্স প্রেস করলে এটা হচ্ছে সোয়াপ করবে। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে হচ্ছে স্ট্রোকে কোনো কালার থাকবে না, ফিলে কালার চলে আসবে। ঠিক আছে, এটা একটু জটিল উপায়, মানে জটিল কাজ এখানে। যদি এটা আপনি বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা মানে সিম্পল, কিন্তু বুঝতে হচ্ছে একটু জটিল হবে, বুঝতে পারবেন না সহজে, কিন্তু এটা খুবই একটা সিম্পল ম্যাটার। আপনারা এটা প্র্যাকটিস করলে আপনাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের শেপ টুল গেল, তাই না? সরি, শেপ টুল না, একটা ফিল এবং স্ট্রোকটা গেল, বেসিক পার্ট গেল। তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আজকে লাস্ট টপিক, ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা শিখবো। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? আচ্ছা, আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেখেন এটা হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে কি করতে পারছি, মুভ করাতে পারছি বা কালার চেঞ্জ করতে পারছি। তো আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা মুভ করাতে পারতেছি, বা যদি মনে করি এখানে কালার চেঞ্জও করতে পারতেছি। আমরা সেটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমেও করতে পারছি, যেটা সিলেকশন টুলের মাধ্যমে করতে পারতাম। তাহলে তফাৎটা কি এখানে, পরিবর্তনটা কি, ওইটা থেকে কেন তাহলে আলাদা একটা টুল করা হলো? তো সেটা কারণ দেখেন, শিফট সিলেকশন টুলটা কি পুরো ঘর ব্ল্যাক হয়ে থাকবে এবং ডিরেক্ট সিলেকশন টুলটা হোয়াইট হয়ে থাকবে। আর এটা শর্টকাটটা হচ্ছে এ। আমরা যদি কিবোর্ডে এ বাটন প্রেস করি তাহলে আমাদের অটোমেটিক্যালি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো ডিরেক্ট সিলেকশন, আমরা সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু কোনো বাহু, সিঙ্গেল একটা বাহু সিলেক্ট করতে পারবো না। দেখেন আমরা শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ ওটা সিলেক্ট হলো। কিন্তু ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট মানে কি ডাইরেক্ট, ডাইরেক্ট যে কোনোটা সিলেক্ট করতে পারবে সে। এখানে আমরা দেখি, যদি কল্পনা করি এখানে চারটা অবস্থান আছে আমাদের এই পয়েন্ট, মানে এই আয়তক্ষেত্র, বা যদি বর্গ বলি, বর্গ তো না, আয়ত এটা। আচ্ছা, এই এটা কি রেক্টেঙ্গুলার চারটা বিন্দু আছে। চারটা বিন্দু কোনটা, কোথায় কোথায় বিন্দু আছে যদি আমরা দেখি, লক্ষ্য করি, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা, চার জায়গাতে চারটা বিন্দু আছে। তো আমরা যদি
ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে মনে করি যে আমরা না এই বিন্দুটা একটু পরিবর্তন করব, শুধুমাত্র এই বিন্দুটা। তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই বিন্দুটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এটাতে শুধুমাত্র একটা ক্লিক করলেই হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এটা একটু প্রেস করে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন শুধুমাত্র এই বাহুটা চেঞ্জ হয়েছে, বাদ বাকি তিনটা বাহুই অপরিবর্তিত আছে। তো আপনি মনে করলাম না আমরা এই বাহুটা চেঞ্জ করব, তাহলে এই বাহুটাতে ক্লিক যদি করি, এটা যদি একটু মুভ করে দিই, তাহলে দেখেন এটাও পরিবর্তিত হয়েছে, এই দুটো বাহু ঠিক আছে। এখন মনে করলাম যে না আমরা এই বাহুটাও চেঞ্জ করতে চাই, এটাও চেঞ্জ করতে পারবো। এটা সিলেক্ট করলাম, এটাও চেঞ্জ করতে পারবো। তো এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের এটা একটা রেক্টেঙ্গুলার চারটা বিন্দু আছে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট। এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি মাউস পয়েন্টারটা নিয়ে যাই, দেখেন লেখা দিচ্ছে কি অ্যাঙ্কর, অ্যাঙ্কর। আর এটা অ্যাঙ্কর, কোণাতে একদম অ্যাঙ্কর, আর মধ্যের দিকে লেখা দিচ্ছে পাথ, পাথ। এটা কি পাথ লেখা দিচ্ছে, পাথ লেখা। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, মনে করলাম যে আমরা এই বাহুটা ক্লিক করে চেঞ্জ করব, এটা কিন্তু হবে না। কারণটা কি, এটা কোন পয়েন্ট না, এটা অ্যাঙ্কর পয়েন্ট না। আমাদের যে কটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা ঠিক তখনই কাজ করবে যে পয়েন্টটাতে অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই চার কোণাতে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট আরো অ্যাড করতে পারবো, সেটা আমরা পরবর্তীতে দেখব। এটা আমরা চেঞ্জ করতে পারছি, একটা ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারতেছি। বা আমাদের মনে হলো যে না আমরা এই দুইটা অবস্থান সিলেক্ট করব, এই দুইটা বাহু চেঞ্জ করব, তাহলে দেখেন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে এই দুইটা সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র এই দুইটা সিলেক্ট হবে। আমরা যদি এটা একটু পরিবর্তন করি, তাহলে পরিবর্তন হয়ে যাবে। বা মনে করি যে আমরা এই দুইটা বাহু সিলেক্ট করব, এটাও যদি চাই তাহলে কিন্তু আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এখানে সিলেক্ট করতে চাই, দেখেন আমাদের এখানে কি একটা পয়েন্টার আছে, কিন্তু ছোট বিন্দু গোলাকার আছে, তাই না? গোলাকার পয়েন্ট আছে। আমরা যদি এটা টান দিয়ে ধরে আনি, তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে একদম। আবার দেখাচ্ছি, আমরা শুধু এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা এটা এই ছোট বৃত্তটা যদি টান দিই, মাউস পয়েন্টার দিয়ে টান দিয়ে আনি, তাহলে আমাদের পরিবর্তন হবে। বা আপনি যদি এই অবস্থানটাকে টান দিতে চান, এটাও পরিবর্তন করা সম্ভব। বুঝতে পারছি না? আবার দেখাবো। বুঝছি ভাই। আচ্ছা, দুইটা সিলেক্ট করে জাস্ট এটা টান দিয়ে চলে আসলাম, পরিবর্তন চেঞ্জ হয়ে গেল, শেপটা চেঞ্জ করতে পারলাম আমরা। তো এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো শুধুমাত্র যে ওইটাই হয় সেটা না, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এটা আমরা চারিদিকেই কিন্তু এটা ছোট বড় করতে পারবো, চারিদিকেই কমাতে পারবো, বা ইচ্ছা মতো একটা শেপ নিতে পারবো। ভাইয়া এটা একটু আবার দেখাবেন, চতুর্দিকে যেটা গোল ইয়ে করা। আচ্ছা, এটা জাস্ট কোনো কাজ না, এটা কাজ হচ্ছে আমরা এটা আমাদের অবজেক্ট, তাই না? তো এফজে অবজেক্টটা আমরা হচ্ছে চতুর্দিকে ছোট বড় করতে চাচ্ছি বা একটু রাউন্ড শেপ নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ধরলাম চারটা বাহু সিলেক্ট করলাম, এভাবে ড্র্যাগ করে চারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এভাবে টান দিই, তাহলে দেখেন ছোট বড় হবে, চারিদিকে সমানভাবে কমে আসবে। আমরা যদি কালার চেঞ্জ করে দিই, বোঝা গেছে? বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তো ডিরেক্ট সিলেকশনটা তো সবার ক্লিয়ার?